গুপ্ত প্রেমের সুপ্ত পিয়াসা। পর্ব 9। শার্লিন হাসান। হসপিটাল থেকে ইলমা শেখ নিবাসে এসেছে 2 দিন হলো। আগের থেকে একটু সুস্থ, তবে পোড়া জায়গায় সার্জারির জন্য ইনান শেখ বন্দোবস্ত করছেন। খাটের সাথে হেলান দিয়ে শুয়েছিল ইলমা। তখন আগমন হয় ফাইজার। হাতে গরম দুধের গ্লাস, ছোলা সেদ্ধ ডিম, আরেকটা বাটিতে কাটা কিছু ফ্রুটস। এসেই ইলমার সামনে বসে ফাইজা নিজের সাথে আনা খাবারগুলো ইলমার খাটের পাশের টেবিলের উপর রাখে। ইলমার দিকে এক নজর তাকায়, জড়ানো কণ্ঠে আওড়ায়, খাবারগুলো খেয়ে নেও, এবেলার ঔষধ আছে। ইলমা এক পলক ফাইজার দিকে তাকায়। ইলমার তাকানো দেখে ফাইজা কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। তার মূল কারণ আজীবন ইলমা তার চক্ষুশূল ছিল। হুট করে ইলমার দিকে খেয়াল রাখা, যত্ন নেওয়া কেমন যেন। ইলমা কিছুক্ষণ তাকিয়ে থেকে জবাব দেয়, এত কিছু আমি কিভাবে খাবো? ফাইজা ইলমার চোখের দিকে তাকিয়ে আদুরে কণ্ঠে শাসিয়ে বলে, খাও না, দেখেই তো এই অবস্থা। ঠিক মতো খাবে, ঘুমাবে, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কথাটা বলে ইলমার হাত নিজের হাতের মুঠোয় নেয় ফাইজা। হুট করে চোখের সামনে ভাসে ঈশিতা হসপিটালে তৃপ্তিকে আদর করার দৃশ্য। ফাইজারও ইচ্ছে হলো, সেজন্য ইলমার হাত নিজের হাতের মুঠোয় এনে ঠোঁট ছুঁয়ে দেয়। গালের একপাশে হাত রেখে বলে, তাড়াতাড়ি খেয়ে নেও, আমি কিচেনে যাব। ইলমার চোখে পানি চিকচিক করছে। ফাইজা সযত্নে ইলমার চোখের পানি মুছে দেয়, মাথায় হাত বুলিয়ে দিয়ে উঠে দাঁড়ায়। ফাইজা দাঁড়িয়ে ঘুরতে দরজা থেকে কারোর সরে যাওয়া দৃষ্টিতে আসে। ইলমা ফাইজার যাওয়া দেখে খাবারে মনোনিবেশ করে। মাগরিবের আজান পড়েছে চারদিকে। ফাইজা কিচেনে বিফ খিচুড়ি রান্না করছে। ফরিদা পারভিনের থেকে জেনেছে বিফ খিচুড়ি ইলমার ভীষণ পছন্দের। ফরিদা পারভিন, তারেক মাহমুদ এবং ইনান শেখ বসে আছে সোফায়। ফরিদা পারভিনের মুখ ভীষণ গম্ভীর। ইনান শেখ কথা বলার সাহস পাচ্ছে না। তারেক মাহমুদ ও ইনান শেখের উপর রেগে আছে, সেজন্য কেউই ঠিক মতো কথা বলে না। ইনান শেখ খুব সাবধানে ভেবেচিন্তে ফরিদা পারভিনকে বলে, ফারিসকে জিজ্ঞেস করেছি কি এমন কাজ ছিল যে ওদের একা ছেড়ে দিয়েছে? ওর নাকি অফিসে জরুরি মিটিং পড়েছে। ব্যাস, ফরিদা পারভিন চেঁচিয়ে বলেন, ইনান কথা বলো না, ওর মিটিং থাকলে ওদের নিয়ে বেরুনোর দরকার কি? আমার নাতিনটার দিকে তাকাইছ? ফাতিহা তো আরেকটা, আমার মেয়ে হলে কি হবে? আকলে জ্ঞান সব লোপ পাইছে। ফারিস জেনে বুঝে ওদেরকে একা ছাড়ছে। তারেক মাহমুদ কিছু বলেন না। ছুটে আসে ফাইজা, হাতে গরম খুন্তি। ইনান শেখের দিকে খুন্তি দেখিয়ে বলে, সব দোষ তোমার, নাটকবাজ কোথাকার। অতিরিক্ত বুঝলে এমনই হবে। ইনান শেখ ফাইজার দিকে চোখ রাঙিয়ে তাকায়। ফাইজা সেসব তোয়াক্কা করে না, উল্টে শাসিয়ে বলে, ফারিস এতই ভালো তাহলে তোমার মেয়েকে এখনো দেখতে আসেনি কেন? চোর একটা, কোথায় ঘাপটি মেরে বসে আছে কে জানে। সে সময় আদনান লিভিং রুমে আসে। ফাইজার কথার কানে বাজতে মুচকি হাসে। এসেই তারেক মাহমুদের পাশে বসে পড়ে। সোফায় হেলান দিয়ে বসে ইনান শেখের দিকে তাকায় আদনান। উপরনিচ পরখ করে তার বাবাকে বলে, এত ভালো ছেলে নিজের হবু বউকে দেখতে আসলো না, ব্যাপারটা কি জঘন্য। তারেক মাহমুদ আদনানকে ধমকে বলেন, তুমি চুপ করো, ওদের ব্যাপার ওরা বুঝবে। বেশ ভালো, বেশি বুঝতে বুঝতে আবার না শত্রু হয়ে যায়। ইনান শেখ আদনানের দিকে চোখ গরম করে তাকায়। আদনান সেদিকে তাকায় না। তখন আদনান তৃপ্তিকে ডাকে। তৃপ্তি আসতে ফরিদা পারভিনের পাশে বসে। আদনান তৃপ্তির দিকে তাকিয়ে প্রশ্ন করে, সেদিনের ঘটনা A to Z সবাইকে বলবি? তৃপ্তি মাথা নাড়ায়, বলতে শুরু করে, আমি ইলমা ফারিস ভাই শপিং করে আইসক্রিম স্টলে গিয়েছিলাম। সেখানে 3 জন আইসক্রিম খাওয়া শেষের দিকে ফারিস ভাই কাকে যেন কলে বলছে আইসক্রিমের দোকানে আছি, আরেকটু অপেক্ষা করো, আসছি। এরপর আমাদের দুজনকে রিকশায় উঠিয়ে দিয়েছে। ওনার কোন কাজ আছে বাকি এরকম কিছুই বলেনি আমাদের। তারপর আমরা বাড়ির রাস্তায় ঢুকতে জয়কে অনেক ছেলেপেলের সাথে মাইক্রোর সামনে দাঁড়ানো দেখেছিলাম। রিকশাওয়ালা মামা রিকশা থামাতে জয় এসে ইলমার হাত ধরে টেনে রিকশা থেকে নামিয়েছে। ইলমার হিজাব খোলার সময় আরেকজন ক্যামেরা ধরে ভিডিও করছিল। আমি এগিয়ে আসাতে আমায় থাপ্পড় মেরেছে, যার ফলে রিকশার হাতলের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে যাই। মামা এগিয়ে গেলে তাকে মারধর শুরু করে। এক পর্যায়ে জয় ইলমার গলা চেপে ধরে, থাপ্পড়ও মেরেছিল। ইলমা হাতে নখের আঁচড় দিলে তার দিকে এসিড ছুঁড়ে মারে, সাথে লাথিও মেরেছিল। তৃপ্তির কথা শেষ হতে আদনান ইনান শেখের দিকে তাকায়। তিনি কপাল স্লাইড করছেন। তারেক মাহমুদ ও ইনান শেখের দিকে তাকানো। সে কোনোরকম কিছু বলছে না। ফাইজা ইনান শেখকে খোঁচা মেরে বলে, বিশ্বাস ভালো তবে অন্ধবিশ্বাস না। অতি ভক্তি চোরের লক্ষণ। ইনান শেখ এরকম বুদ্ধি নিয়ে অ্যাডভোকেট হলো কিভাবে ভাবতেও পারছি না। ইনান শেখ চোখ রাঙিয়ে বলেন, তুমি চুপ থাকবে? ওমা, সত্যিটা বলাতে গায়ে ফোস্কা পড়ল। আদনান ঠোঁট টিপে হাসছে। ইনান শেখ উঠে চলে আসেন। আদনান ফরিদা পারভিনকে বলে, দাদি বিয়ে করব। মেয়ে দেখো, সবার শেষে তোমার বিয়ে। ফরিদা পারভিনের কথায় আদনান মৃদু হাসে। বাবার দিকে তাকাতে তিনি পাত্তা দেন না।
রাতে সবাই খেতে বসেছে। ইলমাও এসেছে সবার সাথে। তবে কারোর সাথে কোন কথা বলেনি। ইনান শেখ ইলমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করেন, এখন কেমন লাগছে? ইলমা কোন জবাব দেয় না। হসপিটাল থেকে আসার পর কারোর সাথেই তেমন কথা বলেনি ইলমা। বিশেষত ইনান শেখকে পুরো দমে এড়িয়ে যাচ্ছে সে। ইনান শেখ বুঝেন তার মেয়ের রাগে অভিমানের পাল্লাটা একটু বেশি ভারী হয়ে গেছে। ইলমা নিজের খাওয়া শেষ করে রুমে চলে আসে। ঔষধ খেয়ে বিছানায় গা এলিয়ে দেয়। ভীষণ খারাপ লাগছে তার। পরিবারের প্রতিটা মানুষকেই স্বার্থপর লাগছে। ভীষণ স্বার্থপর। আদনান খাওয়া শেষ করে সোফায় বসে। ইলমা চলে গেছে কিছুক্ষণ আগে। তৃপ্তি এসে আদনানের সামনের সোফায় বসে। আদনানের দিকে তাকিয়ে বলে, ভাইয়া একটা কথা বলবো। বল। ইলমার সাথে জয়ের পরিচয়টা আমার মাধ্যমে। তো? কি তো? আমার সাথে জয়ের পরিচয় ফারিসের জন্য জয়ের কাজিনকে দেখতে যাওয়ার মাধ্যমে। হুট করে একদিন আমার সাথে দেখা হয়। সেদিন আমার সাথে ইলমাও ছিল। এরপর ওর ফেসবুক আইডি কালেক্ট করে মেসেজ দিয়েছে। ইলমার আইডি তো পাবলিক করা ছিল তাই কমেন্ট করেছে। মেসেজ জয় বেশি দিলেও ইলমা দু একটা রিপ্লাই করে ব্লক মেরে দিয়েছিল। এতদিন পর এসব বলছিস কেন? এসব আমি ভুলে গেছি। আমি জানি মেলিচা কেমন মেয়ে। তাহলে রাগ দেখালে কেন? তখন মাথা গরম ছিল। কথা বলা বন্ধ কেন? এমনিতে। কথাটা বলে আদনান সোফায় হেলান দিয়ে বসে। তৃপ্তি কিছু বলে না। ফরিদা পারভিন ইলমার রুমের দিকে যায়। তাকে যেতে দেখে আদনানও পেছনে দিয়ে যায়। ইলমা কপালে হাত দিয়ে চোখ বুজেছিল। ফরিদা পারভিন এসে ডাক দেয় ইলমাকে। ইলমা হাত সরিয়ে তাকাতে দেখে পেছনে আদনান। নজর ইলমার দিকেই। ইলমা উঠে বসে পাশ থেকে ওড়না নিয়ে গায়ে জড়ায়। ততক্ষণে আদনা নজর সরিয়ে মেঝেতে স্থির করেছে। ইলমা ঠিকঠাক হয়ে বসতে আদনান ফরিদা পারভিনের পেছনে এগিয়ে যায়। ফরিদা পারভিন খাটের উপর বসলে আদনান চেয়ার টেনে বসে। ইলমা দাদির দিকে তাকিয়ে বলে, কিছু বলবে? ফাতিহাকে আমি কল দিয়ে বকেছি। এসব আমাকে কেন বলছো? ওদের জন্যই তো। আমার ভাগ্য ভালো, সেজন্য সব ভালো আমার সাথেই ঘটে। জানো তো এই পরিবারের সবাই ভীষণ স্বার্থপর। আমার মা নেই, মায়ের নিঃস্বার্থ ভালোবাসা কপালে নেই। সেই জন্য হয়তো আমি সবার থেকে এত বেশি আশা রাখি। অথচ দেখো, প্রতিটা ব্যাপার খুঁটিয়ে ভাবতে গেলে আমি ভুক্তভোগী। ভুল সিদ্ধান্ত, রাগ, জেদ সবটার প্রভাব আমার উপর এসে পড়ে। আমিও তো মানুষ, দয়া করে কেউ আর আলগা দরদ দেখাতে এসো না। আমার বেঁচে থাকার বিন্দু মাত্র ইচ্ছে নেই। তাড়াতাড়ি মরলে আলহামদুলিল্লাহ। তোমরাও বেঁচে যাবে, আমিও মুক্তি পাব। কথা শেষ হতে ইলমার নজর যায় দরজার দিকে। ইনান শেখ দাঁড়ানো সেখানে। ইলমা নজর সরিয়ে নেয়। আদনান সবিস্ময় নিয়ে ইলমাকে দেখছে। ইলমা সেসব তোয়াক্কা করে না। করাগলায় বলে, তোমরা আসতে পারো। আমি ঘুমাবো এখন। ফরিদা পারভিন কিছু বলার মতো খুঁজে পাননি। আদনান ইলমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। তবে কিছু বলে না। দুজন বেরিয়ে যাবে তখন ইলমা বলে, লাইট অফ করে যেও। আদনান বেরুনোর সময় লাইট অফ করে দরজা লাগিয়ে দেয়। আদনানের কানে এখনো বাজছে, ইলমা বলেছে বাঁচার বিন্দু মাত্র ইচ্ছে নেই। এভাবে এক সপ্তাহের মতো কেটে যায়। ইলমা কারোর সাথে ভালো করে কথা বলে না। শুধু ফাইজার সাথে টুকটাক কথা হয়। সেটাও খাবার খেতে না চাইলে বকাঝকা করে। কি খেতে ইচ্ছে করে ফাইজা জিজ্ঞেস করলে ইলমা টুকটাক জবাব দেয়। এতটাই রাগ সবার প্রতি যে কেউ পাশে ঘেঁষতে চাইলে ইলমা চলে আসে। মোট কথা, কারোর কথারও জবাব দেয় না। ফিরেও তাকায় না। ইনান শেখ মেয়ের কথা ভাবলেই বুক ছাদ করে উঠে। যেহেতু তৃপ্তির সাথেও ইলমার তেমন ভাব নেই এখন। শুধু ফাইজার সাথেই টুকটাক কথা বলে। সেজন্য ইনান শেখ ফাইজাকে বলেন ইলমাকে নিয়ে বাইরে বেরুতে, রেস্টুরেন্টে যেতে, শপিং করতে। ফাইজাও রাজি হয়। সেজন্য বোকরা পরে হিজাব বেঁধে ইলমার রুমে আসে। ইলমা তখন বই পড়ছিল। ফাইজাকে দেখে বই রাখে। ফাইজা ইলমার কাছে এসে বলে, রেডি হও। কোথায় যাব? রেস্টুরেন্টে। যাব না। আমার সাথে যেতে চাচ্ছ না? এরকম কিছু না। চলো না। কিছুক্ষণ বলার পর ইলমা মেনে নেয়। দুজন রেডি হয়ে বেরোয় বাড়ি থেকে। একটা রিকশা ধরে রওনা হয় রেস্টুরেন্টের উদ্দেশ্যে। ইলমা এই প্রথম ফাইজার সাথে বেরিয়েছে। ভাবতেই কেমন ভালো লাগছে। ফাইজা তাকে একটু হলেও আদর যত্ন করছে। যেই আদর যত্ন ছোটবেলা থেকে পাওয়ার আশা করেছিল। দুজন একটা রেস্টুরেন্টে আসে। খোলামেলা নীরব। তেমন কোন ভিড় বা কোলাহল নেই। ফাইজা যায় খাবার অর্ডার দিতে। ইলমা নিজেদের চেয়ারে বসতে নজর আসে একটা ছেলে এবং মেয়েকে। ছেলেটা মেয়েটার হাত ধরে রেখেছে। ইলমা তড়িঘড়ি নিজের ফোনের ভিডিও চালু করে। জুম করে ভিডিও ধারণ করে। বেশি দূরত্বে বসা নেই দুজন। ইলমার ভিডিও ধারণে সুস্পষ্ট ফুটে উঠেছে ছেলেটা মেয়েটার হাতে চুমু দিয়ে কিছু বলছে। মেয়েটা বেশ লজ্জা পেয়েছে। ইলমা ফোন নিয়ে এগিয়ে আসে সেদিকে। মেয়েটা ইলমাকে দেখে বলে, উইদাউট পারমিশনে ভিডিও করেছো? ইলমা ফোন লুকিয়ে নিয়েছে। ফারিস ইলমাকে দেখে চমকে যায়।
রৌদিয়ার হাত ছেড়ে দেয়। ইলমা ফারিসের দিকে চোখ ভরা ঘৃণা নিয়ে তাকায়। মেয়েটার কথায় জবাব দেয় না। ফারিস ইলমাকে দেখে প্রচণ্ড বিরক্ত হয়। বলে, রৌদিয়া মিট মাই কাজিন ইলমা। ইলমা রৌদিয়ার দিকে তাকিয়ে ফারিসকে বলে, হু জসি? ফারিস জবাব দেয়, ফ্রেন্ডস। দেখেছি। আমার বাবার কাছে ভালো সাজতেন, আসলে খবর আছে। আজব, তোর বাবার কাছে আমি ভালো সাজব কেন? তোর বাবা নিজেই আমার ভক্ত। উমম, ভালো তো। তোর হিংসে হচ্ছে বুঝি? থু, তোর সাথে কথা বলতেও আমার ঘৃণা হচ্ছে। ভিডিওটা ভালোয় ভালোয় ডিলিট করে দিবি। আমি কোন ভিডিও করিনি। ফারিস রৌদিয়াকে চোখ দিয়ে ইশারা করলে সে বেরিয়ে যায়। ফারিস আশেপাশে তাকায়। খুব শান্ত কণ্ঠে বলে, ভিডিওটা ডিলিট করে দিও মাই সুইটহার্ট। আমার নামে উল্টাপাল্টা কিছু বললেই জান চলে যাবে। ইলমা দাঁড়ায়নি। পিছু হেঁটে সরে আসে। ফারিস চলে আসে। ইলমা দপ করে বসে পড়ে। পেছনে দিয়ে ফাইজা আসে। সে খাবার অর্ডার দিয়ে ওয়াশরুমের গিয়েছিল। ইলমাকে দেখে ভ্রু কুঁচকে বলে, কিছু হয়েছে? ইলমা মাথা নাড়ায়। খাবার আসতে আসতে ইলমা আদনানকে হোয়াটসঅ্যাপে ব্লক মেরে ভিডিওটা আদনানের হোয়াটসঅ্যাপে দিয়ে রাখে, যাতে ডিলিট করলেও থেকে যায়। দুজন টুকটাক কথাবার্তা বলে খাবার খেয়ে বেরিয়ে আসে। ফাইজা ইলমাকে জিজ্ঞেস করে, জামাকাপড় কিছু কিনবে? ইলমা মাথা নাড়ায়। জবাব দেয়, অন্য সময়। এখন বাড়ি চলো। দুজন বাড়ি আসতে দেখে ফারিস সোফায় বসা। ইলমা ফারিসকে দেখে বিরক্ত হয়। ইনান শেখের সাথেই বসে কথা বলছিল। ইলমাকে দেখে ফারিস বলে, ইলমা কেমন আছো? ইলমা জবাব না দিয়ে রুমে যায়। ফারিস ইনান শেখকে বলে, ইলমার সাথে আমার কিছু কথা ছিল। ইলমা আগ্রহ প্রকাশ করলে বলবে, না হলে নাই। ইনান শেখের কথায় ফারিস অনুরোধের স্বরে বলে, আই অ্যাম রিয়েলি সরি, আমি যদি জানতাম ইলমার সাথে এরকম কিছু হবে তাহলে কখনোই ওদের একা ছাড়তাম না। আসলে ভাগ্যে যা থাকে সেটা তো হবেই, তাই না? প্লিজ ইলমার সাথে 2 মিনিট কথা বলার সুযোগ করে দিন। আমি ওকে সরি বলবো। ও আসুক। আরও কিছু বলার আছে। কথাটা বলে ফারিস নানির রুমের দিকে যায়। ইনান শেখ কিছু বলে না। ইলমা ফ্রেশ হয়ে ছাদে যায়। এসেই খোলা প্রকৃতির দিকে তাকায়। চারপাশে মাঠ, তবে শহরের উঁচু বিল্ডিংগুলোও দেখা যাচ্ছে। ইলমা রেলিং ঘেঁষে আটসাট হয়ে দাঁড়ানো। তখন ছাদে আসে ফারিস। ইলমা ফারিসকে দেখে থুতু ফেলে। ফারিস হাসিমুখে এগিয়ে এসে ইলমার পাশে দাঁড়ায়। ইলমাকে উপর নিচ দেখে বলে, আন্দাজে ছাদে এসেছি। ভাবতে পারিনি তোমার দেখা পাবো। এখন কিন্তু তোমার বাবা জানে না আমি যে তোমার সাথে আছি। কথাটা বলে ফারিস হাত এগিয়ে এনে ইলমার কপালের চুলগুলো সরিয়ে দিতে গেলে ইলমা হাত ঝাড়ি মেরে সরিয়ে দেয়। চোয়াল শক্ত করে বলে, কসম খোদার। উল্টাপাল্টা কিছু করতে চাইলে মাথা ফাটাতে দুবারও ভাবব। বলার আগেই ফারিস ইলমার গলা চেপে ধরে। দাঁতে দাঁত চেপে বলে, সেদিন তোকে মেরে দিলেই ভালো হতো। মাগির এত তেজ জানা ছিল না। ঠিক সে মুহূর্তে ছাদে পা রাখে আদনান। ফারিস যে ইলমার গলা চেপে ধরে রেখেছে, সাথে লাস্টের কথাগুলো কানে বাড়ি খেয়েছে। আদনান ফোন বের করে ভিডিও ধারণ করে সামনে এগোয়। আদনানকে দেখে ফারিস ইলমার গলা ছেড়ে দেয়। ইলমা কাশতে থাকে। আদনান ফারিসের দিকে তাকায়। ফারিস থতমত খেয়ে বলে, তুই এখানে? রোমান্স করছিলি নাকি যে আমি আসতে পারবো না? কন্ট্রোল ব্রো, এখনো বিয়ে হয়নি। বাজে কথা ছাড়। আদনান মৃদু হেসে এগিয়ে আসে। খপ করে ফারিসের কণ্ঠনালী চেপে ধরে। ফারিস আদনানের হাত চেপে ধরে ছাড়া পাওয়ার জন্য। আদনান দাঁতে দাঁত চেপে বলে, কার কলিজায় হাত দিয়েছিস ভেবেছিস? নিজের রাগ দমিয়ে কিছুক্ষণ পর আদনান ফারিসকে ছেড়ে দেয়। এক হাতে ফারিসের কলার চেপে ধরে অন্য হাত দিয়ে ফারিসের ডান হাত মোচড়ে দেয়। হয়তো হাতটা ভেঙে গেছে। আদনান নিজের রাগ নিভাতে পারেনি। সেজন্য ইলমাকে বলে, জুতা খোল। ইলমা জুতা খোলে হাতে নেয়। আদনান ফারিসকে ইলমার দিকে এগিয়ে দিয়ে বলে, মন না ভরা অবধি জুতা দিয়ে আদর করতে পারবি। সুযোগ একবারই। আদনানের কথায় ইলমা নিজের রাগ ক্ষোভ মেটাতে ফারিসের গালে দুটো জুতোর বাড়ি দেয়। কান্না গিলে নিয়ে তেজি স্বরে ইলমা জবাব দেয়, আমার থেকে 100 হাত দূরে থাকবি। মুখোশধারী। ইলমা ছাদ ত্যাগ করতে আদনান হেসে ফারিসের দিকে তাকায়। ফারিসের চুলগুলো ব্যাকব্রাশ করে বলে, চুপ থেকে ভালোই খেলায় মেতেছিস। ইনান শেখের কাছে আমার আর মেলিচার সেদিন রাতে ঘুরতে বেরুনোর ছবি তুই পাঠিয়েছিস? ফারিস জবাব দেয় না। আদনান ফারিসের চুল টেনে ধরতে ফারিস জবাব দেয়, হ্যাঁ, আমি সেদিন তোর আর ইলমা ছবি তুলেছি। ফুল পোড়ানোর সময়কার ভিডিও করেছি। ইনান শেখকে আমি তোদের ছবি ভিডিও পাঠিয়েছি। আদনান ফারিসের চুল টেনে ধরতে ফারিস জবাব দেয়, হ্যাঁ, আমি সেদিন তোর আর ইলমা ছবি তুলেছি। ফুল পোড়ানোর সময়কার ভিডিও করেছি। ইনান শেখকে আমি তোদের ছবি ভিডিও পাঠিয়েছি। আর কি কি করেছিস? ফারিস ছটফট করে আদনানের থেকে ছাড়া পাওয়ার জন্য। আদনান ফারিসের নড়াচড়া দেখে শক্ত করে ফারিসের দুগাল চেপে ধরে। দাঁতে দাঁত চেপে বলে, ক্ষণিকের পোলা, আজকে তুই শেষ। বলছি। আদনান দুগাল ছেড়ে দিতে ফারিসে জোর জোরে শ্বাস নেয়।
বলা শুরু করে, ইনান শেখ তোকে পছন্দ করে না ঠিক আছে, তবে অতিরিক্ত অপছন্দ করার কারণ আমার বলা কথা। তার আদরের ফারিস যে মেয়েদের সাথে কনসার্টে গিয়ে ঢলাঢলি করে সেটার খবর রাখে তো। বাজে কথা ছাড়। আদনান এগিয়ে আসে। ফারিসকে উপর নিচ পরখ করে বলে, বিয়ের কয় মাস হলো? কার বিয়ে? তোর। বাজে কথা ছাড়। প্রমাণ আছে। তাতে আমার বাল ছিঁড়া গেল। একটা ছেলে দুটো বিয়ে করতেই পারে। কথাটা বলে ফারিসে সরে আসে। আদনান ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। নিজের রাগকে সংযত করে। ফারিসে দরজার কাছে আসতে আদনান ফারিসের মাথা দেওয়ালের সাথে চেপে ধরে। দাঁতে দাঁত চেপে বলে, শুয়ারের ছাওয়াল, আমার প্রেমিক নারীর থেকে 100 হাত দূরে থাকবি। নিজের বউ নিয়ে সুখে থাক। খামোখা আমাকে রাগাস না। জান বের করে নেব। কিছুক্ষণ চুপ থেকে পুনরায় বলে, এই বাড়ির আশেপাশে বিয়ের কথাবার্তা নিয়ে আসলে তোর বাপের মতো তোরও একই পরিণতি হবে। ফারিস জবাব দেয় না। আদনানের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। নিচে চলে আসে। ফারিসের পেছনে দিয়ে আদনানও আসে। ফারিস সেদিন আর কারোর সাথে দেখা করতে ভেতরে যায়নি। নিজের মার খাওয়া শরীর নিয়ে ভালোই কেটে পড়ে। সন্ধ্যায় সবাই যখন একসাথে বসেছিল তখন ফাতিহা কল দিয়েছে ইনান শেখের ফোনে। সবার সামনেই কল রিসিভ করে কথা বলে ইনান শেখ। টুকটাক খোঁজ খবর জিজ্ঞেস করা হতে ফাতিহা বলে, 2 দিন পর এনগেজমেন্ট হবে। খুন শীঘ্রই বিয়ের ডেট রাখব। ইনান শেখ জবাব দেন, আমার মেয়ের মতো নেই। এত তাড়াহুড়োর কিছু হয়নি। ওর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেব না আমি। আমার ইলমার কাছে ফোনটা দাও। ইনান শেখ ইলমাকে ফোন এগিয়ে দেয়। বলে, তোমার ফুফু কথা বলবে। ইলমা ফোন নেয়। সালাম দিয়ে খোঁজ খবর জিজ্ঞেস করে। ইলমা ফোন লাউডস্পিকারে দেয়। ফাতিহা ইলমার খোঁজ নিয়ে বলে, মা ইলমা, ফারিসকে তোমার পছন্দ হয়নি? ইলমা সবার দিকে এক নজর তাকায়। আদনানের দৃষ্টি ইলমার দিকে স্থির। কিছুক্ষণ সময় নিয়ে ইলমা জবাব দেয়, আপনার ছেলের মতো অতিরিক্ত সুশীল ছেলেকে আমার পছন্দ না। আর না তাকে বিয়ে করতে রাজি আমি। একটা কথা মনে রাখবেন, মনুষ্যত্ব না থাকলে মানুষ পশুর চেয়েও অধম। সবার পছন্দের দামি হিরে আমার প্রয়োজন নেই। আমি খাঁটি কয়লাতেই খুশি। ইনান শেখ মেয়ের কথায় ভীষণ অবাক হয়েছেন। এটা সেই ইলমা তো। আজকাল মেয়ে বেশ স্পষ্টবাদী হয়ে উঠেছে। আদনান মুখের সামনে হাত দিয়ে হাসি নিভিয়ে রাখছে। তারেক মাহমুদ ইলমার দিকে তাকিয়ে আছেন। ইলমা সবার উপস্থিতি লক্ষ্য করে। ফাতিহা শেখ ইলমাকে বলেন, তোমার তো মা নেই। ভেবেছিলাম পুতবধূকে মেয়ের মতো করব। যাদের মা নেই তারা দিব্যি বেঁচে থাকে। আমি ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব। কারোর কৃত্রিম ভালোবাসা আমার প্রয়োজন নেই। থেমে। ভালো থাকবেন। ইলমা কল কেটে দেয়। ইনান শেখ চুপচাপ স্থান ত্যাগ করেন। ইলমা তার বাবার যাওয়ার দিকে তাকায়। আদনান ইলমার দিকে এক নজরে তাকিয়ে আছে। অনেকদিন পর ইলমাকে মন ভরে দেখছে সে। ফর্সা মুখশ্রীর একপাশটা কালো হয়ে বটে গেছে। দুহাতের চামড়াও কুঁচকে গেছে। ইলমা উঠে চলে যায়। রুমে আসতেই আননোন নাম্বার থেকে ইলমার ফোনে কল আসে। রিসিভ করলে ফারিসের কণ্ঠস্বর শোনা যায়। ইলমা চোয়াল শক্ত করে বলে, আমাকে কল দিয়েছিস কেন? জুতোর বাড়ি দুটোতে মন ভরেনি? আরও দুটো লাগবে? কুল বেইব। আমি যা বলছি মন দিয়ে শোন। সময় নেই। ইনান শেখ রুমে আসতে ফাতিহার কল আসে। ইনান শেখ কল রিসিভ করলে ফাতিহা বলে, ভাইয়া ইলমাকে রাজি করাও। আমার অনেক আগের শখ ইলমাকে ছেলের বউ বানাবো। ইলমা রাজি না এই সম্পর্কে। তোমারও তো ইচ্ছে ওকে ফারিসের মতো ভালো ছেলের কাছে বিয়ে দেওয়া। তুমি ওকে বুঝাও। ও রাজি না ফাতিহা। আমার কিছু বলার নেই। ইলমা তো এমন না। যেমনই হোক। এই চিন্তা সরাও মাথা থেকে। ওকে বুঝাও, দেখো একে তো চেহারার বাজে অবস্থা। তার উপর সম্বন্ধ ফাঁকা হয়ে আছে। অন্যান্য ছেলেরা তো রূপ খুঁজবে তাই না? দেখতে এসেও 2-4টে কথা শোনাবে। এখানে তো নিজের ফুফু। আচ্ছা ধরো অন্য জায়গায় বিয়ে হলো। বর মন মতো হলো না। 4 দিন গিয়ে 5 দিনের দিন তো খোটা দিবে তাই না? এটার কি ভরসা যে আলুথালু করে মাথায় তোলে রাখবে? ফাতিহার কথায় ইনান শেখ জবাব দেয় না। সত্যি তো ফাতিহার কথা ভুল কিছু না। ইনান শেখ কিছুক্ষণ দম নিয়ে বলে, আমি কথা বলছি ইলমার সাথে। ইনান শেখ কল কেটে ইলমার রুমের দিকে যায়। নক করে ভেতরে গেলে ইলমা বাবাকে দেখে বসতে বলে। ইনান শেখ ইলমার দিকে তাকান। ইলমা মেঝেতে দৃষ্টি স্থির করে রেখেছে। ইনান শেখ ইলমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ফারিস ছাড়া অন্য কোন পছন্দ আছে তোমার? ইলমা না বোধকে মাথা নাড়ায়। তবে চটজলদি বলে, থাকলে তুমি তার সাথে আমার বিয়ে দিতা নাকি? আমার পছন্দ হলে অবশ্যই দিতাম। যাই হোক, তোমার যেহেতু পছন্দ নেই সেখানে এসব বলেও লাভ নেই। কিছু বলবে? ফারিসকে নিয়ে তোমার কি সমস্যা? ইলমা চুপ হয়ে যায়। ফারিসের আসল রূপটা বলে দিবে? ভিডিও দেখাবে? ইলমাকে চুপ থাকতে দেখে ইনান শেখ বলেন, ফারিস ভীষণ ভালো ছেলে। তোমার ফুফুরও ইচ্ছে তোমাকে বউ করা। দেখো বাবা, তোমার ভালো চেয়ে সবটা করছি।
ইলমা জবাব দেয় না। ইনান শেখ হেসে বলেন, বাবার উপর ভরসা নেই? ইলমা জবাব দেয় না। ইনান শেখ মেয়ের থুতনিতে হাত রেখে বলেন, আগামীকালকে ওদের আসতে বলছি। এখন তুমি আসতে পারো। ইনান শেখ বেরিয়ে আসেন। ইলমা ছুটে ব্যালকনিতে চলে যায়। আকাশের দিকে তাকায়। মুহূর্তে বুকটা হু হু করে উঠে। না চাইতেও চোখ বেয়ে নোনা জল টলটল করে পড়তে থাকে। ইলমা ফ্লোরে দপ করে বসে পড়ে। চিন্তায় মাথাটা ছিঁড়ে যাচ্ছে। কারোর কাছে সবটা খুলে বলতে পারলে মনটা খুব হালকা হতো। সে জানে না ফারিস ঠিক কি করতে চাইছে। ইলমা পাশের ব্যালকনিতে তাকায়। সেটা তৃপ্তির রুমের ব্যালকনি। আগে আদনানের সাথে পাশাপাশি ছিল। বাসা চেঞ্জের সময় আদনান তার রুমের পাশের রুমটা নেয়নি। আজকাল তার দেখাও পাওয়া যায় না। এত ভালোবাসে তো দূরে সরে থাকছে কেন? সে কি টের পায় না ইলমার নীরব আর্তনাদ? সে কি ইলমার চোখে জমে থাকা ব্যথা উপলব্ধি করতে পারে না? এত কিসের রাগ অভিমান? দূরে থাকার প্রতিযোগিতা? সকাল থেকেই রান্নাবান্নার আয়োজন চলছে। ইনান শেখের কথা মতো রান্নাবান্না হচ্ছে বাড়িতে। আজকে ইলমার এনগেজমেন্ট হবে এই খবর আদনান ছাড়া সবাই জানে। ফাইজা এসে ইলমার শাড়ি দিয়ে যায়, যেটা কিনে এনেছিল। ইলমার শাড়িটা দেখেই রাগ উঠে যায়। ব্যাগ থেকে বের করতে আরো বেশি রাগ হয়। হাত নিয়ে রাগে ছুঁড়ে মারে দরজার দিকে। ইলমার ছুঁড়ে মারা শাড়িটা গিয়ে আদনানের মুখের উপর পড়তে মুখ ঢেকে যায়। ইলমা আদনানকে দেখে আরো বিরক্ত হয়। কাঠোকাঠ গলায় বলে, কারোর রুমে আসতে পারমিশন নিতে হয় জানো না? এই চোপ। আজকে বিয়ে দিলে কালকে শ্বশুর বাড়ি চলে যাবি। এত রুম রুম করছিস কেন? ভবিষ্যতে এই রুমে আমার বউ আর বাচ্চারাই রাজত্ব করবে। তুই তখন কোথাকার কে? ইলমার প্রচণ্ড রাগ হতে হাতের কাছে থাকা অ্যালার্ম ঘড়ি আদনানের কপাল বরাবর ছুঁড়ে মারে। শক্ত ঘড়ি গিয়ে আদনানের কপালে লাগতে আদনানের হাত চলে যায় কপালে। ভীষণ ব্যথা পেয়েছে। ইলমার এরকম রেগে যাওয়া পাগলামিতে আদনান অসন্তোষ প্রকাশ করছে না, বরং মনের অজান্তে হাসে। ইলমা গলা ফাটিয়ে চিৎকার করে বলে, রুম থেকে বের হও। একটাও বাজে কথা বলবে না। খোদা এই মেয়ের বরকে তুমি রক্ষা করিও, না হলে বেচারা 2 দিনে মারা পড়বে। তাতে কার বাপের কি? এই শালি তুই বাপ টানছিস কেন? এক সবার টানব। তাতে কার বাপের কি? আয় হায়, শালির প্রেমিকের সাথে ঝগড়া চলছে নাকি? আদনানের গা ঝালানো কথায় ইলমা ফোঁস করে উঠে। আদনানকে রেখেই রুম থেকে বেরিয়ে যায়। আদনান ইলমার যাওয়ার দিকে তাকিয়ে বলে, কি অভদ্র মেয়ে মানুষ রুমে গেলে বসতে দেয় আর এই মেয়ে মাথা ফাটিয়ে দেয়। আদনান ফ্লোরে পড়ে থাকা নতুন শাড়িটা হাতে নেয়। ব্যাগে ঢুকিয়ে ইলমার কাবাডের উপর ছুঁড়ে মারে। বিরক্ত হয়ে রুম থেকে বেরোয়। দুপুরে ফাতিহা একাই এসেছে। বাকিরা অবাক হয়। পাত্র ছাড়া কিসের এনগেজমেন্ট? ইলমার আগে গিজগিজ করতে করতে সোফায় বসে। শাড়িটারি পরেনি, নর্মাল 3 পিস পরে এসেছে। ফাইজা ফরিদা পারভিন মিলে শাড়িটা খুঁজেছে কিন্তু পায়নি। ইলমা নিজেও জানে না শাড়িটা কোথায়। খাওয়া দাওয়া শেষ হতে ইনান শেখ ফাতিহাকে বলে, ফারিস কোথায়? কাজ পড়েছে। সমস্যা নেই, আমরাই তো। ইলমা বিরক্ত হয়। আদনান সাদা পাঞ্জাবি পরেছে, দেখে মনে হচ্ছে এনগেজমেন্টটা তারই হবে। ফাতিহা আংটি বের করে। ইলমার দিকে তাকিয়ে একগাল হাসে। কিন্তু ইলমা তাকায় না। আদনান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তখন ইনান শেখের কল বেজে উঠে। ফারিস কল দিয়েছে। ইনান শেখ হাসিমুখে কল রিসিভ করতে ফারিস সালাম দেয়। ইনান শেখ সালামের জবাব দিয়ে ফোন লাউডস্পিকারে দেয়। তখন ফারিস বলে, আম্মু কোথায়? ইলমা পাশে বসা। শেখ নিবাসে গিয়েছে। কেন, তুমি জানো না? না। কেন গিয়েছে? আজকে তো এনগেজমেন্ট তোমার আর ইলমার, তুমি আসনি কেন? আমি কোন ইলমাকে বিয়ে শাদি করতে পারবো না। আর আপনার অসুন্দর মেয়েকে বিয়ে করবে কে? এত সুন্দর মেয়ে থাকতে অ্যাসিডে কুচকানো কালো চামড়ার মেয়েকে আমি ফারিস বিয়ে করব? শুধু আমি কেন, কোন রুচি সম্পন্ন ছেলেই ওকে বিয়ে করবে না? মাফ চাই। আম্মুকে বলবেন চলে আসতে। ফারিসের কথা শেষ হতে ইনান শেখ কলটা কেটে দেন। রাগে মুখশ্রীর রং পরিবর্তন হয়ে গেছে। ফাতিহা অবাক হয়েছে ছেলের কথায়। যে ছেলে তাকে পাঠালো সেই বলছে কিছু জানে না। আদনান সোফায় বসে ইনান শেখকে দেখছে। আগুন লেগেছে ভালোই। ইলমা আর এক মুহূর্তও বসেনি, সোজা উঠে চলে আসে। ইনান শেখ মেয়ের যাওয়া দেখছে। আদনান তারেক মাহমুদকে কনুই দিয়ে গুতা দেয়। তারেক মাহমুদ ছেলের ইঙ্গিত পেয়ে সজাগ হয়ে যান। ফাইজা রেগে ফুঁসে উঠেছে। ভাব, এরকম ফাতিহা মুখ খুলবে তো ফাইজা ডিটারজেন্ট ছাড়া ধুয়ে মুছে দিবে। ইনান শেখের কথা হারিয়ে গেছে। তারেক মাহমুদ গম্ভীর কণ্ঠে বলেন, আমাদের মেয়ে যথেষ্ট সুন্দর। অন্য কোথাও বিয়েশাদি দিয়ে দূরে সরাতে চাই না, পরিবারেই রেখে দেব। ইনান শেখ কিছু বলেন না। ফরিদা পারভিন ফারিসের কথা ভেবেই অবাক হচ্ছে। ছেঁড়াকে ভালো মনে করেছিল সবাই। ফরিদা পারভিন আদনানের দিকে তাকান। ইনান শেখকে বলেন, আমার নাতিনরে আমার কাছেই রাখমু। তারেক যে প্রস্তাব দিল আমি রাজি। ইনান, তোমার কোন মতো আছে?
ইনান শেখ নিভিন্ত গলায় জবাব দেয়, ইলমা রাজি থাকলে আলহামদুলিল্লাহ। ইনান শেখের কথায় আদনান মৃদু হাসে। ফাইজা এবং তৃপ্তি যায় ইলমার রুমে। আদনান এক মুহূর্ত দাঁড়ায় না। নিজের রুমে এসে কাবার থেকে একটা শপিং ব্যাগ বের করে সোজা ইলমার রুমে যায়। ইলমা গম্ভীর মুখ করে বসে আছে। ফাইজা তৃপ্তি হয়তো বিয়ের কথা বলেছে। প্রত্যুত্তরে ইলমার প্রতিক্রিয়া আদনান দেখেনি। এসেই ইলমার দিকে শপিং ব্যাগ ছুঁড়ে দিয়ে বলে, তাড়াতাড়ি রেডি হো, বিয়ে করব। এই আমার রুম থেকে যা। ইলমা তেজ দেখিয়ে বলে। আদনান ধমকে বলে, এখন উল্টাপাল্টা করবি তো তুলে কাজী অফিস নিয়ে বিয়ে করব। তখন তৃপ্তি বলে, এত কষ্ট করে কাজী অফিস যেতে হবে না। দুজন ঝগড়া বন্ধ করলে বাড়িতেই বিয়ে হবে। শালিকে বলবি ভদ্রতা শিখে নিতে। তোর ভাইকে বলবি কথায় কথায় শালি বলা বাদ দিতে। ইলমার কথায় আদনান বিরক্ত হয়ে বলে, আমি কি বলবো না বলবো তোকে জিজ্ঞেস করব নাকি? আমি তোকে বিয়ে করব না। আমিও করব না। ঠেকা পড়েনি। চুপ করবে তোমরা? আদনান যাও তো। ফাইজার ধমকে আদনান ইলমার দিকে চোখ রাঙিয়ে তাকায়। ইলমা মুখ ভেঙচি কাটে। আদনান থমথমে মুখ করে বেরিয়ে আসে। তৃপ্তি শপিং ব্যাগ খুলতে দেখে লাল রঙের একটা শাড়ি। শাড়িটা চিনতে অবশ্য ভুল হয়নি। এই সেই শাড়ি যেটা ইলমা মেলায় পছন্দ করে এসেছিল, কিন্তু নেয়নি। আদনান সেটা কিনে রেখে দিয়েছে। সাথে আছে দুমুঠো লাল রেশমি চুড়ি। কোন আপত্তি ছাড়াই ইলমা নিজেকে লাল শাড়িতে সুসজ্জিত করে। ঈশিতা নিজের কাবার থেকে নিজের বিয়ের দোপাট্টা এনে ইলমাকে পরিয়ে দেয়। আদনান লিভিং রুমে তারেক মাহমুদের পাশে বসে বন্ধুদের খবর দিচ্ছে। ইনান শেখের মুখ এখনো থমথমে। তবে বুঝেছে ইলমা বিয়েতে রাজি। তারেক মাহমুদ হুজুর এবং কাজী দুজনকে খবর দিয়েছেন। মাগরিবের পরপর হুজুর আসে আদনানের বন্ধুমহলের সবাই। ইলমাকে সাজিয়ে রুমে বসানো হয়েছে। আদনান মাথায় টুপি পরে ইলমার রুমে আসে। দুজনকে পাশাপাশি বসানো হয়। হুজুর এসে দুজনের বিয়ে পড়ানো শুরু করে। আদনানকে যখন হুজুর বলে, কবুল বলো বাবা, আদনান ফতাফত 3বার বলে, আলহামদুলিল্লাহ কবুল। তার এরকম তাড়াহুড়ো দেখে নির্মাণ সাজান সবাই হাসে। ইনান শেখ এক কোণে দাঁড়িয়ে আছেন। একটাটু শব্দও করেননি তিনি। দেখে মনে হচ্ছে ভীষণ শকে আছেন। ইলমাকে যখন কবুল বলতে বলা হয়, ইলমা অনেকক্ষণ চুপ করে থাকে। ইলমার চুপ থাকাতে আদনান বিরক্ত হয়ে বলে, এখন আবার ঝগড়া করতে চাচ্ছিস? আমি তোকে বিয়ে করব না। তাহলে আমার বউয়ের জন্য কিনে আনা শাড়ির ভাঁজ নষ্ট করলি কেন? আমার রুম থেকে বের হো। ওদের ঝগড়া দেখে হুজুর মুখটা গম্ভীর করে নেয়। তারেক মাহমুদ আদনানকে বলেন, চুপ থাকতে কি কষ্ট হয়? ফাইজা ইলমাকে বলে, কবুল বলো। ইলমা চুপ করে রয়। ইনান শেখের দিকে তাকায়। ফরিদা পারভিন বলেন, ইনান এদিকে আসো। তোমার মেয়ে তোমাকে পাশে রেখে বিয়েতে সম্মতি দিবে। ইনান শেখ চুপচাপ এসে ইলমার পাশে বসতে ইলমা বাবার হাত নিজের হাতের মুঠোয় নেয়। জোরে শ্বাস নেয়। চোখ বন্ধ করে বলে, আলহামদুলিল্লাহ কবুল। ইলমার কবুল বলা হতে আদনান হাসে। হুজুর মোনাজাত ধরে নবদম্পতির জন্য দোয়া করে। ইনান শেখ মুখ গম্ভীর করেই উঠে পড়েন। পাশে বসে ফরিদা পারভিন। আদনান সবার দিকে আউট চোখে তাকায়। নির্মাণ আদনানকে বলে, অবশেষে তোর এওয়ার্ড তুই পেয়ে গেলি। আদনান মৃদু হাসে। সবাই যখন মিষ্টি মুখ করতে ব্যস্ত তখন আদনান ইলমার কাছাকাছি ঘেঁষে বলে, শাদি মোবারক মিসেস শাহরিয়ার আদনান শেখ। আদনান ইলমার কাছাকাছি ঘেঁষে বলে, শাদি মোবারক মিসেস শাহরিয়ার আদনান শেখ। বিনিময়ে ইলমা কোন প্রতিক্রিয়া দেখায়নি। বিয়েশাদির পর্ব শেষ হতে আদনান উঠে দাঁড়ায়। নির্মাণ শাহজানকে সাইডে এনে বলে, বাইরে যাব। আদনানের কথায় শাহজান শুধায়, এখন গিয়ে কি করবি? বিয়ে করেছি অথচ বউকে একটা শাড়ি আর দুমুঠো চুড়ি ছাড়া কিছুই দিতে পারলাম না। কিছু গোল্ড কিনব। আদনানের কথায় নির্মাণ হেসে আওড়ায়, তোর শ্বশুরকে নিয়ে যা। তার পছন্দে গোল্ড কিনে আনিস। ওনার ঘুম এখনো ভাঙেনি। আমি যে মেয়ে বিয়ে করে নিয়েছি বোধহয় টের পায়নি। টের পেলে কি করবে কে জানে। আয় হায়। শাহজানের কথায় আদনান হাসে। 3 বন্ধু মিলে কথায় ব্যস্ত। তারেক মাহমুদ জানান, সবাই মিলে ডিনারটা রেস্টুরেন্টে করবে। বাসায় রান্নাবান্নার ভেজাল করার দরকার নেই। আইডিয়াটা সবার কাছে বেশ পছন্দ হয়। আদনান নির্মাণ এবং শাহজানকে নিয়ে বেরোয়। 9টার দিকে বাকিরাও যাবে। আদনান যেতে ইলমা খাটের সাথে হেলান দিয়ে বসে। সাধারণ সাজে সে কারোর বউ হয়েছে। কি সুন্দর এবং স্নিগ্ধময় ব্যাপারটা। এই হালকা সাজসজ্জা খুব কম খরচের বিয়ে ব্যাপারটা স্বপ্নের মতো ছিল। ইলমা কখনো ভাবেনি এরকম হুটহাট বিয়ে হবে। 2 দিন সময় নিয়েও তো বিয়েটা করতে পারত। কিন্তু আদনানের এত ধৈর্য নাই। ইনান শেখের সম্মতি আছে, ইলমা রাজি মানে আজকেই 3 কবুল। অবশেষে সে জেহেরা ইলমা ম্যালিসা থেকে মিসেস শাহরিয়ার আদনান শেখ হয়ে গেল। সদরঘাটের প্রেমিক নারী থেকে আদনানের প্রেমিক নারী। জার্নিটা খুব একটা সহজ ছিল না। দূরত্ব ঝুটঝামেলা সব মিলিয়ে দুজনের 2 হাত মিলে 4 হাত হয়েছে।
আদনান গোল্ডের দোকান থেকে একটা চেইন এবং ছোট্ট একজোড়া কানের দুল নিয়েছে। ইলমার নাক ফুটা করেনি, সেজন্য নাকফুল নেয়নি। এই ছোট্ট দুটো জিনিস কিনেই আদনান বেশ শান্তি পেল। জব করে যা টাকা পেত সব খরচ করেনি। এছাড়া আগে তারেক মাহমুদের থেকে টাকা পয়সা যখন যা চেয়েছে সেরকম অ্যামাউন্টও পেয়েছে। এর মধ্যে কোন মাসে সব খরচ করেছে, কোন মাসে জমিয়েছে। মিউজিক ভিডিওতে কাজ করেও ভালো অ্যামাউন্টে টাকা পেয়েছে। সব মিলিয়ে তার জমানো টাকার সংখ্যা ক্ষুদ্র, তবে তার কাছে অনেক কিছু। 3 বন্ধু গোল্ডের দোকান থেকে বেরুতে সাজান এবং নির্মাণ ফুলের দোকানে যায়। আদনান এবং ইলমার জন্য রুম সাজাবে তারা। আদনান এসেই কিছু লাল গোলাপ ফুল দিয়ে ছোট্ট একটা তোড়া বানিয়ে নেয়। নির্মাণ সাজান ফুল কিনেছে। 3 বন্ধু মিলে রওনা হয় রেস্টুরেন্টের উদ্দেশ্যে। সবাই মিলে 15 জনের মতো। খোলামেলা একটা রেস্টুরেন্টে এসেছে। খুব একটা ভিড় নেই। বাইরে চাউনির মতো করে বসার জায়গা। সেখানে বসে আড্ডা দেওয়া যাবে। বড়রা সবাই ভেতরে। ইলমাও তাদের সাথে আছে। আদনান বাকিদের নিয়ে ভেতরে যায়। ইলমা তার বাবার পাশের চেয়ারে বসা। আদনান আসতে ইলমার পাশের চেয়ার ছেড়ে দেয় তৃপ্তি। ইলমা আদনানের দিকে এক নজর তাকিয়ে দৃষ্টি গুছিয়ে নেয়। ইনান শেখ মুখে হাত দিয়ে বসে আছেন। আদনান ইলমার পাশে বসে। টেবিলের নিচে ইলমার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে সামনে তাকায়। ইলমা আদনানের দিকে তাকায়। হাত ছাড়ানোর জন্য নাড়াচাড়া দিলে আদনান ছাড়ে না। উল্টো সবার সাথে কথা বলায় ব্যস্ত সে। ইনান শেখ ইলমার দিকে তাকিয়ে বলেন, খাবার আসতে দেরি হবে, তোমার জন্য বাইরে থেকে কিছু আনবো? ইলমা অন্য হাত দিয়ে আদনানের হাতে চিমটি কাটলে আদনান হাত ছেড়ে দেয়। ইলমা দু হাতে টেবিলের উপর রেখে শ্বাস নেয়। ইনান শেখের দিকে তাকিয়ে বলে, না কিছু লাগবে না। আদনানের ঠোঁটের কোণ থেকে হাসি সরছে না। সবার নজরে আসে সেই হাসি। দেখে মনে হচ্ছে কত জন্মের জমিয়ে রাখা ভালোবাসা সাধন করেছে। সবাই মিলে ডিনার শেষ করে। কিছুক্ষণ কথাবার্তা বলে আর দেরি করেনি। বাড়ির উদ্দেশ্য রওনা হয়ে যায়। আদনান বাইরে বপরোয়। বাইকের সামনে আসতে ইলমাকে দেখে বলে, বাইকে উঠো। সবাই চলে যাক, তোকে নিয়ে একটু ঘুরে এরপর আসবে। ইলমা নাকমুখ কুঁচকে জবাব দেয়, সবার সামনে তোর বাইকে উঠতে পারবো না। কিরে শালি, বিয়ের আগে তো ভালোই ছিলি। এখন দেখি তুই শব্দটা ঠোঁট থেকে সরছেই না। যতদিন তোর শালি বলা বন্ধ না হচ্ছে ততদিন আমারও তুই বলা বন্ধ হবে না। বাইকে বস। তখন ফরিদা পারভিন বলেন, নতুন বউ রাত বিরাতে ঘোরার দরকার নাই। খারাপ বাতাস লাগলে পরে সমস্যা হবে। আদনান এসব কুসংস্কার কখনো বিশ্বাস করে না। তারপরেও জোর দেয়নি। ইলমাও আদনানের বাইকে উঠার আগ্রহ দেখায়নি। সে তার বাবার কারে করে বাড়ি এসেছে। আদনান নির্মাণকে নিয়ে বাইক চালিয়ে এসেছে। মনে মনে ইলমাকে কত শত বকেছে। বিয়ের পর যেন আদনানকে চিনেই না। অথচ বিয়েটা তার সাথেই হলো। জনসম্মুখে এত এড়িয়ে যায়, ঠিকই তো তার সাথে এক রুমে থাকবে, ঘুমাবে। আদনানের মুখের অবস্থা দেখে নির্মাণ শব্দ করে হাসে। পুরোটা পথ মজা নিয়েছে আদনানের সাথে। বাড়িতে আসতেই বন্ধুমহলের সবাই আদনানের রুম দখল করে নেয়। ইলমা নিজের রুমে গিয়ে শুয়ে পড়েছে। ভীষণ ক্লান্ত সে। বাকিরা লিভিং রুমে গল্পগুজবে মেতেছে। ইলমার রুমে ইজাজ বসে ফোনে গেমস খেলছে। ইলমা বালিশে মাথা লাগিয়ে দিতে ঘুমের ঝংকার চলে আসে। আধ ঘন্টার মতো সময় নিয়ে সাধারণভাবেই রুম সাজিয়েছে তারা। 12টা বেজে গেছে অলরেডি। নিশাত রাহা থেকে যাবে। নির্মাণ সাজান চলে যাবে। তৃপ্তি সবার জন্য চা বসিয়েছে। নির্মাণ দরজার সামনে দাঁড়িয়ে ফোন স্ক্রোল করছে। আদনান সোফায় বসে ফোনে মগ্ন। এখনো রুমে আসার তাড়া নেই তাদের। তৃপ্তি সবার জন্য চা নিয়ে আসে। চা পান করে ইনান শেখ রুমে চলে যান। ঈশিতা তারেক মাহমুদও পেছনে দিয়ে চলে যান। সবারই ঘুমানোর সময় হয়ে গেছে। নিশাত রাহা আদনানের সাথে কিছুক্ষণ ইয়ার্কি করে। তৃপ্তি এবং ফরিদা পারভিন যায় ইলমার খোঁজে। এসে দেখে সে গভীর ঘুমে তলানো। ইলমার অবস্থা দেখে তৃপ্তি এবং ফরিদা পারভিন শব্দ করে হাসে। ইলমাকে ঘুম থেকে ডেকে তুলতে ইলমা বিরক্ত হয়। রাগ দেখিয়ে তৃপ্তিকে বলে, তোর ভাইকে বল শুয়ে পড়তে। আমি আজকে আমার রুমেই ঘুমাচ্ছি। আরেহ ভাই চল, টাকা নিয়ে ঘুমাতে যাব। ফরিদা পারভিন ইলমাকে টেনে তোলেন। ইলমা ঝিমিয়ে উঠে দাঁড়ায়। দুকদম এগুতে ফরিদা পারভিন ডেকে বলেন, ছেড়ি আজকে তো সাজলি না। এখন হাতমুখ ধুয়ে একটু সাজ। আমার নাতি কি এতই ফালা গেছে? বুড়ি তুমি সেজে নাতির কাছে যাও। ঘুম বাদ দিয়ে এত প্রেম নাই। আমার বয়স শেষ। যুবতী থাকতে তোদের দাদাকে কম জানাইছি নাকি? যাহ বেডি, রেডি হই আয়। এর আগে রুম থেকে বেরুবি না। ইলমা মুখ ভেঙচি কাটে। ওয়াশরুমে গিয়ে হাতমুখ ধুয়ে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে হালকা পাতলা সাজে। তার সাজসজ্জা তদারকির হতে হতে অনেকটা সময় পেরিয়ে যায়। তৃপ্তি এবং রাহা এসে ইলমা নিয়ে রুমে চলে যায়। খাটের উপর বসিয়ে দিয়ে দুজন রুমের দরজার সামনে আসে। বন্ধুমহলের 4 সদস্য সাথে আছে তৃপ্তি, তাদেরকে তাদের টাকা বুঝিয়ে দিয়ে আদনান রুমে এসেই দরজা লাগিয়ে দেয়।
ইলমা আদনানকে দেখে নজর সরিয়ে নেয়। বুকের ভেতর তোলপাড় হচ্ছে, কেমন নার্ভাস ফিল হচ্ছে। এই সেই বাজে ছেলেটা, যে একসময় মেয়েদের ইপটিজিং করত, ক্লাবে নাচত, সেই বাজে ছেলেটা বিয়ে করেছে। আদনান সোফায় বসে দূর থেকে ইলমাকে এক নজর দেখে। ইলমা নড়েচড়ে বসে, আদনানের উপর রাগ হচ্ছে। এদিকে তার ঘুমের ঘোরে চোখ দেখতে পাচ্ছে না, অন্যদিকে আদনান সং সেজে বসে আছে। আদনান ইলমার বিরক্তি টের পেতে উঠে দাঁড়ায়, এগিয়ে এসে ইলমার সামনে বসে এক নজর ইলমাকে দেখে টেবিলের পাশে থাকা ফুলের তোড়া হাতে নিয়ে ইলমার দিকে এগিয়ে দেয়। আমতা আমতা করে বলে, শাদি মুবারক প্রেমিক নারী। ইলমা ফুলগুলো হাতে নিয়ে জবাব দেয়, দোয়া করি বিবাহিত জীবন সুখী হোক আপনার। বউকে অনেক বেশি ভালোবাসুন এবং ঝগড়া করা বন্ধ করুন। ইলমার কথায় আদনান হাসে, জবাব দেয়, ভালোবাসি তো অনেক বেশি ভালোবাসি। সে জানি কেমন ভালোবাসেন। আমি সিরিয়াস হয়ে কথা বলছি। আমিও। ইলমার তোত্তারা জবাবে আদনান উঠে দাঁড়ায়। ইলমার ঘোমটা সরিয়ে দিয়ে বলে, আমার চোখের দিকে তাকিয়ে কথা বল। ইলমা তাকা আদনানের চোখের দিকে। ইলমার এরকম তোত্তারামি দেখে আদনান বিরক্তিতে নাকমুখ কুঁচকে নেয়। নজর সরিয়ে বলে, আমার প্রতি রাগ কমেনি তোর? কিসের রাগ? তোত্তারা কথা বলবি না। ইলমা জবাব দেয় না। পা ছড়িয়ে দিয়ে শুয়ে পড়তে আদনান তড়িঘড়ি এসে হাত ধরে বলে, এখনই ঘুমিয়ে যাবি? তো কি করব? সরো, আমার ঘুম আসছে। আদনান মুখটা গম্ভীর করে নেয়। ইলমাকে ইশারায় বসতে বলে। আদনান পাঞ্জাবির পকেট থেকে বক্স বের করে ইলমার সামনে ধরে। ইলমা বক্সের দিকে নজর দিতে দেখে একটা চেইন এবং ছোট্ট একজোড়া কানের দুল আছে। সিম্পলের মধ্যে বেশ সুন্দর দুলগুলো। ইলমা সেদিকে তাকিয়ে বলে, তুমি পছন্দ করেছ? কেন খারাপ? খারাপ কখন বললাম? আয় তোকে পরিয়ে দেই। ইলমা অগ্রসর হয়, মাথার দোপাট্টা খুলতে ব্যস্ত হয়ে পড়ে। ইলমার তাড়াহুড়ো দেখে আদনান এগিয়ে আসে। দোপাট্টার ক্লিপ যত্ন সহকারে খুলে দিতে ইলমা সেটা সাইডে সরিয়ে রাখে। নিজের কানে থাকা ছোট্ট গোল্ডের টপ দুটো খুলে বক্সে রাখে। আদনানের দেওয়া দুলগুলো কানে পরে নেয়। আদনান ইলমাকে টেনে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড় করায়। ইলমা নিজেকে পুনরায় পরখ করে। সাধারণ একটা লাল শাড়ি, দুহাতে লাল চুড়ি, কানে ছোট্ট দুল। পাশে শুভ্র রঙের পাঞ্জাবি পরা একজন পুরুষ দাঁড়ানো। এক মুহূর্তের জন্য এই দৃশ্যটা ভীষণ সুন্দর লাগলো ইলমার কাছে। নিজেকে নতুন রূপে আবিষ্কার করল, কারোর অর্ধাঙ্গিনী রূপে। আদনান ইলমার খালি গলায় নিজের আনা চেইনটা পরিয়ে দেয়। চেইনের মাঝ বরাবর ছোট্ট ডিজাইন দিয়ে লেখা। আদনান নিজেও আয়নায় দেখে নিজের পাশে নতুন বউ রূপে নিজের পছন্দের মানুষ, হৃদয়ের অধীনস্থে থাকা ভালোবাসার মানুষ, যাকে নিজের করে পাওয়ার এক বুক আশা এবং আকাঙ্ক্ষা ছিল। আজকে সেই মানুষটা তার হয়েছে। কিছু মুহূর্ত যাওয়ার পর আদনানের কল আসতে দুজনের ভাবনার সুতো ছিঁড়ে যায়। আদনান বিরক্ত হয়ে ফোন হাতে নেয়। আননোন নাম্বার দেখে আপাতত কল রিসিভ করেনি। ইলমা ধীর পায়ে হেঁটে খাটের সামনে আসে। ফুল দিয়ে সজ্জিত খাটে উঠে বসে দেওয়ালের পাশের বালিশে মাথা লাগিয়ে দেয়। আদনান লাইট অফ করে ইলমার পাশে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর ইলমা ধরফরিয়ে উঠে বসে। ইলমাকে উঠতে দেখে আদনান টেবিল ল্যাম্প জ্বালায়। ভ্রু কুচকে বলে, কি সমস্যা? কম্বল দাও। এটার জন্য এমন করা লাগে? আমার মনে ছিল না আমি যে শাড়ি পরেছি। তো তো আবার কি? আমি শাড়ি সামলাতে পারি না। ঘুম থেকে উঠে যদি দেখি শাড়ি আমার সাথে নেই, তাতে কি? আমার অধিকারের জিনিস আমার রুমে এসে অন্য কেউ দেখবে না। মুখ সামলে আদনান ঠোঁট কামড়ে হেসে বলে, তুই চাইলে আজকে আমি তোর শাড়ি খোলার কাজে হেল্প করতে পারবো। ঠাস করে থাপ্পড় বসে যায় হাতে। আদনান হাসি থামিয়ে বলে, সাহস বেশি বেড়ে গেছে? বাসর ঘরে বসেও মারামারি করছিস, মানুষ শুনলে কি বলবে? আজকের বিয়ের দিনেও যে তুই আমার মাথায় অ্যালার্ম ঘড়ি ছুঁড়ে মেরেছিস, ভুলে গেছিস? এখনো মাথাটা ব্যথা হয়ে আছে। কম্বল এনে দাও। লাগবে না। এ হহ, তুই শাড়ি পরতে পারিস না? যেভাবে বলছো মনে হয় তুমি করতে পারো। ইলমার কথায় আদনান বাঁকা হেসে জবাব দেয়, শাড়ি পরিয়ে দিতে পারি না, তবে খুলতে পারি। তুই চাইলে আমি শাড়ি খোলার প্রতিভা প্রকাশ করতে পারবো। তুই থাক, আমি আমার রুমে চলে যাচ্ছি। সাহস থাকলে যা। সত্যি চলে যাব? গিয়ে তো দেখা। ইলমা উঠে দাঁড়াতে গেলে আদনান ধমকে বলে, তোত্তারামি ছেড়ে ভালো মানুষ হো। ইলমা থেমে যায়। আদনান উঠে কম্বল এনে ইলমার মুখ বরাবর ছুঁড়ে মারে। চোয়াল শক্ত করে বলে, নাটকবাজ। কথাটা শেষ করেই লাইট অফ করে শুয়ে পড়ে। ইলমা কম্বল গায়ে জড়িয়ে পাশ ফিরে শোয়। আদনান কপাল স্লাইড করছে। ইলমার কোনটু শব্দও নেই। মনে হয় ঘুমিয়ে গেছে। আদনানের মনে কষ্ট জমে পাহাড় হয়ে যাচ্ছে। বিয়ের দিন বউয়ের ইগনোর সহ্য করতে হলো। এখন তো আশেপাশেও ঘেঁষছে না।